সংক্ষিপ্তভাবে বলতে চাইলে বলতে পারি যে ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের গ্রাহকরা অর্থ জমা রাখতে পারে, আবার অর্থ উত্তোলন করতে পারে। সেই অর্থের বিনিময়ে তারা সেখান থেকে সুদ বা মুনাফা পেয়ে থাকে এবং প্রয়োজনীয় বিভিন্ন আর্থিক কার্যক্রম সে ব্যাংকের মাধ্যমে করে থাকে। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্যাংক কি, এরপরে গ্রাহক কি, এরপরে আলোচনা করব ব্যাংক হিসাব কি ও এর শ্রেণী বিভাগ, এরপরে আলোচনা করব রসিদ বই কি, এরপরে আলোচনা করব চেক বই কি, এরপরে আলোচনা করব চেকের পক্ষ কয় ধরনের হয়, এরপরে আলোচনা করব ব্যাংক জমার উদ্বৃত্তটা কি, এরপরে আলোচনা করব ব্যাংক জমা অতিরিক্তটা কি, এরপরে আলোচনা করব নগদান বই কি, এরপরে আলোচনা করব পাস বই কি, এরপরে আলোচনা করব ব্যাংকের সুদ বা মুনাফা কি, এরপরে আলোচনা করব ব্যাংক চার্জ কি, এরপরে আলোচনা করব চেক প্রত্যাখ্যান বা এনএসএফ কি, এরপরে আলোচনা করব দেনাদার বা প্রাপ্য হিসাবটা কি, এরপরে আলোচনা করব প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কি, এরপরে আলোচনা করব পাওনাদার বা প্রদেয় হিসাব কি, এরপরে আলোচনা করব প্রদেয় নোট বা প্রদেয় বিল কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে এসেছি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটি মূলত তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ালেখা করছো কিংবা অনার্সে পড়ালেখা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে গিয়ে তাদের জন্য একটি নিয়মিত প্রশ্ন, এবং এই প্রশ্নের সামনে তোমাদেরকে পড়তে হয়। আবার যারা ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের লেনদেন করো ব্যবসা বাণিজ্যের খাতিরে, কিংবা যারা ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের লেনদেন করতে চাও, তাদের মূলত অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। অর্থাৎ আজকে আমি মূলত ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটি করার পূর্বে তোমাদের কোন বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকে এই ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। আবার যারা ব্যাংকের সাথে লেনদেন করতে চাও তাদেরকেও এই বিষয়টি অবশ্যই একটি যা জানা অত্যন্ত প্রয়োজন। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে এই ব্যাংক সমন্বয় বিবরণী কি সেই বিষয়টা আমি বলছি। তা হচ্ছে যখন একজন গ্রাহক ব্যাংকের সাথে লেনদেন করে, এই লেনদেন করার কারণে গ্রাহক তার নিজস্ব হিসাব বইয়ে এই হিসাবগুলো লিখে রাখে, আবার ব্যাংকও তার নিজস্ব হিসাব বইয়ে সেগুলো লিখে রাখে। গ্রাহক যেই হিসাব বইয়ে হিসাবগুলো লিখে রাখে সেই হিসাবগুলোকে বলা হয় তোমার নগদান বই, আর ব্যাংক যেই বইয়ে হিসাব লিখে রাখে তাকে বলা হয় পাস বই। এই দুই বইয়ের ভিতরে বিভিন্ন কারণে আর্থিক পরিমাণের গরমিল দেখা দেয়। সেই গরমিলগুলো কেন হয়েছে সেইগুলো তোমার সামনে যদি থাকে এবং এই গরমিলগুলো তুমি কিভাবে সমাধান করবে সেই বিষয়টি মূলত ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে করা হয়ে থাকে। তো আজকে আমি সেই ব্যাংক সমন্বয় বিবরণী করার পূর্বে তোমাদের কি প্রস্তুতি থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলো আমি দেখো বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে লিখেছি ব্যাংক সমন্বয় বিবরণী, যাকে ইংরেজিতে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। এরপরে আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্যাংক কি, এরপরে গ্রাহক কি, এরপরে আলোচনা করব ব্যাংক হিসাব কি ও এর শ্রেণী বিভাগ, এরপরে আলোচনা করব রসিদ বই কি, এরপরে আলোচনা করব চেক বই কি, এরপরে আলোচনা করব চেকের পক্ষ কয় ধরনের হয়, এরপরে আলোচনা করব ব্যাংক জমার উদ্বৃত্তটা কি, এরপরে আলোচনা করব ব্যাংক জমা অতিরিক্তটা কি, এরপরে আলোচনা করব নগদান বই কি, এরপরে আলোচনা করব পাস বই কি, এরপরে আলোচনা করব ব্যাংকের সুদ বা মুনাফা কি, এরপরে আলোচনা করব ব্যাংক চার্জ কি, এরপরে আলোচনা করব চেক প্রত্যাখ্যান বা এনএসএফ কি, এরপরে আলোচনা করব দেনাদার বা প্রাপ্য হিসাবটা কি, এরপরে আলোচনা করব প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কি, এরপরে আলোচনা করব পাওনাদার বা প্রদেয় হিসাব কি, এরপরে আলোচনা করব প্রদেয় নোট বা প্রদেয় বিল কি। এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী জানতে হলে এগুলো ছাড়াও আরো যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমরা চলে যাই ব্যাংক। আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের ব্যাংক আমরা লক্ষ্য করি। যেমন ধরো ব্যাংক, সরকারি ব্যাংক রয়েছে, বেসরকারি ব্যাংক রয়েছে। সরকারি ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য সোনালী ব্যাংক, রূপালী, পূবালী ব্যাংক। এছাড়াও বেসরকারি ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য তোমার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক,
এছাড়াও তোমার রয়েছে ডাচ বাংলা ব্যাংক, এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংক আমাদের সামনে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে সাধারণ মানুষরা কিংবা ব্যবসায়িকরা তাদের প্রয়োজনীয় অর্থ জমা রাখে এবং প্রয়োজন মতো সেই অর্থ সেখান থেকে নিয়ে আসে। এই অর্থ জমা রাখার বিনিময়ে সেই ব্যাংকগুলো হতে তারা মুনাফা কিংবা সুদ পেয়ে থাকে। আবার যেই গুরুত্বপূর্ণ দলিলাদি রয়েছে সেই গুরুত্বপূর্ণ দলিলাদিও অনেক সময় গ্রাহকরা তারা ব্যাংকে গিয়ে জমা রাখে, প্রয়োজন মতো সেগুলো আবার নিয়ে আসে। এছাড়াও মূল্যবান জিনিসপত্র যেমন স্বর্ণালঙ্কারও রয়েছে যেগুলো ব্যাংকে জমা রাখে, গ্রাহকরা আবার প্রয়োজন মতো সেখান থেকে নিয়ে আসে। এরপরে যারা ব্যবসা করে থাকে, ব্যবসায়িক অথবা সাধারণ মানুষরাও ব্যাংক হতে তাদের প্রয়োজন মতো ঋণ গ্রহণ করতে পারে। এছাড়াও ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষ এবং ব্যবসায়িকরা তাদের বিভিন্ন ধরনের লেনদেনে ব্যাংকের মাধ্যমে করে থাকে। যেমন ধরো যে তারা অন্য কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করেছে, প্রাপ্য হিসাব তৈরি হয়েছে, সেই প্রাপ্য হিসাবের টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করতে পারে। আবার বাকিতে পণ্য ক্রয় করার কারণে প্রদেয় হিসাব বা প্রদেয় নোট তৈরি হয়েছে, সেইটা ব্যাংকের মাধ্যমে অন্যকে পরিশোধও করতে পারে। এই ধরনের বিভিন্ন আর্থিক কার্যক্রম ব্যাংক পরিচালনা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের গ্রাহকরা অর্থ জমা রাখতে পারে, আবার অর্থ উত্তোলন করতে পারে। সেই অর্থের বিনিময়ে তারা সেখান থেকে সুদ বা মুনাফা পেয়ে থাকে এবং প্রয়োজনীয় বিভিন্ন আর্থিক কার্যক্রম সে ব্যাংকের মাধ্যমে করে থাকে। তো যাই হোক, ব্যাংক কি বা এর কাজ কি আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আসো আমরা শিখবো যে গ্রাহক হলো ব্যাংকে যারা লেনদেনের জন্য নিজের হিসাব নাম্বার খুলে তাদেরকে বলা হয় গ্রাহক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদেরকে জানতে হবে যে ব্যাংকে হিসাব কি বা এর শ্রেণী কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি ব্যাংকে ইচ্ছা করলে লেনদেন করতে পারবে না। তোমাকে ব্যাংকে লেনদেন করতে হলে অবশ্যই তোমার একটি হিসাব নম্বর থাকতে হবে। যেমন একটি ছাত্রের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর থাকে, যেমন একজন ব্যক্তির মোবাইল নম্বর থাকে, যেমন একজন সাধারণ মানুষের ন্যাশনাল আইডি কার্ডের নম্বর থাকে। এরকম ব্যাংকের মাধ্যমে তুমি কোনো লেনদেন করতে হলে অবশ্যই তোমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বা একটি ব্যাংক নম্বর থাকতে হবে, যেই নম্বরের মাধ্যমে তুমি ব্যাংকে গিয়ে লেনদেন করবে বা তোমার সাথে ব্যাংক লেনদেন করবে। তো এই ব্যাংকে যেই নম্বরের মাধ্যমে লেনদেন করা হয় সেই নম্বরকে বলা হয় হিসাব বা অ্যাকাউন্টস। এই ব্যাংক হিসাব বা ব্যাংক অ্যাকাউন্টকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়, তিন শ্রেণীর হয়ে থাকে সাধারণত। এক ধরনের হচ্ছে চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট বলা হয় একে। এই চলতি হিসাবে মূলত ব্যবসায়ী শ্রেণীর লোকজন হিসাব খুলে থাকে, অর্থাৎ এই হিসাবে ব্যাংক চলাকালীন সময়ে ওই গ্রাহক ইচ্ছামতো টাকা জমা রাখতে পারে, আবার ইচ্ছামতো টাকা সেখান থেকে তুলতে পারে। এইটাকে বলা হয় চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে টাকা জমা রাখলে কোনো ধরনের মুনাফা বা সুদের সুবিধা দেওয়া হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব। সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব হলো এমন এক ধরনের হিসাব যে হিসাবে গ্রাহক ব্যাংক চলাকালীন সময়ে যতবার ইচ্ছা টাকা জমা রাখতে পারে, কিন্তু সপ্তাহে 2 বারের বেশি সেখান থেকে টাকা উত্তোলন করতে পারে না। কিন্তু এই অ্যাকাউন্টে টাকা রাখলে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ মুনাফা বা সুদ প্রদান করা হয়ে থাকে। সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর লোকজন যারা সঞ্চয় করতে অভ্যস্ত তারা মূলত এই ধরনের অ্যাকাউন্টে হিসাব খোলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে সেভিংস বা সঞ্চয় হিসাব। এরপরে রয়েছে তোমার ফিক্সড অ্যাকাউন্ট বা স্থায়ী হিসাব। এই ফিক্সড অ্যাকাউন্ট বা স্থায়ী হিসাব হলো এমন এক ধরনের হিসাব যেই হিসাবে একবারই টাকা রাখা যায় এবং নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়। সেই নির্দিষ্ট সময়টি সর্বনিম্ন 3 মাস হতে পারে, এর উপরে সর্বোচ্চ যে কোনো সময় হতে পারে। সেই অ্যাকাউন্টে টাকা রাখলে তুমি একবারই টাকা রাখতে পারবে এবং সময় উত্তীর্ণ হওয়ার পরে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তুমি একবারে সেখান থেকে টাকা উত্তোলন করতে পারবে। এর বিনিময়ে ব্যাংক তোমাকে একটি বড় ধরনের মুনাফা বা সুদ তোমাকে প্রদান করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি এই 3 ধরনের হিসাব রয়েছে ব্যাংকে। এছাড়াও আরও প্রয়োজন মতো বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট, যেমন ফার্মার অ্যাকাউন্ট, এই ধরনের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকে। তো যাই হোক,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে এসো আমরা শিখব রসিদ বই কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংকের রসিদ বই হলো এমন এক ধরনের বই যেই বইয়ের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখা হয়। আমি আবার বলি, ব্যাংকের রসিদ বই এমন এক ধরনের বই যেই বইয়ের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখা হয়। এরপরে রয়েছে চেক বই। চেক বই মানে হচ্ছে ব্যাংকের চেক বই হলো এমন এক ধরনের বই যেই বইয়ের মাধ্যমে বা যেই চেকের মাধ্যমে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হয়। আমি আবার বলি, যেই বইয়ের মাধ্যমে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হয় তাকে বলা হয় চেক বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এসো চেকের পক্ষ। ব্যাংকের যে চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলন করা হয় এই পক্ষ মূলত কয়েক ধরনের হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে আদেষ্টা, অর্থাৎ যিনি চেক লিখে ব্যাংকে টাকা পরিশোধ করতে আদেশ দেন তাকে বলা হয় আদেষ্টা, এটা মূলত গ্রাহকই হয়ে থাকে। এরপরে আদিষ্ট, অর্থাৎ যাকে টাকা পরিশোধের জন্য আদেশ দেওয়া হয় অর্থাৎ ব্যাংকের কাছে পাঠানো হয় এই ব্যাংকে বলা হয় আদিষ্ট। এরপরে রয়েছে গ্রাহক। গ্রাহক মানে হলো যে যাকে এই টাকা পরিশোধ করতে ব্যাংকে নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ যাকে সেই টাকা পরিশোধ করতে বলা হয়। এটা আদেশটা নিজেও হতে পারে, আবার অন্য কোনো ব্যক্তিও হতে পারে, তাকে বলা হয় গ্রাহক। অর্থাৎ ব্যাংকের এই চেক প্রদান করার পরে এই টাকাটি যে নিবে তাকে বলা হবে গ্রাহক। এরপরে রয়েছে ধারক। ধারকটা হচ্ছে আইন অনুযায়ী যে ওই চেকের মালিক বা যে চেকটি নিজের অধীনে রাখতে আইনত অধিকার রাখে তাকেই বলা হয় ধারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চেকের পক্ষগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে এসো আমরা শিখব হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত কি। ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে যে ব্যাংকে যখন আমি টাকা জমা রাখছি, ব্যাংক থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা জমা রাখছি, ব্যাংক হতে টাকা তুলছি, এভাবে মনে করো যে ব্যাংকে লেনদেন আমরা করছি। একটি নির্দিষ্ট সময় শেষে তোমার ব্যাংক হিসাবে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে, সেটা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, শেষে গিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেই টাকার পরিমাণকে বলা হবে ব্যাংক জমা উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে দেখো ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত কি? ব্যাংক জমা অতিরিক্ত হলো যে তুমি ব্যাংকে টাকা জমা রাখছো, তুলছো, জমা রাখছো, তুলছো, এই যে এভাবে লেনদেন করার ফলে দেখা যায় যে একটি নির্দিষ্ট সময় শেষে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে তার চেয়ে তুমি বেশি টাকা উত্তোলন করার সুযোগ যদি ব্যাংক থেকে পেয়ে থাকো, যেই পরিমাণ বেশি টাকা উত্তোলন করবে সেই পরিমাণ টাকাকে বলা হবে ব্যাংক জমা অতিরিক্ত। মূলত ব্যাংকের সাথে সম্পর্কের কারণে ব্যাংক তোমাকে এই ধরনের সুবিধা দিতে পারে এবং এর বিনিময়ে ব্যাংক তোমার কাছ থেকে সুদ বা খরচ নিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা ব্যাংক জমা অতিরিক্ত কি সেটা বুঝতে পেরেছো। এরপরে এসো বলা হচ্ছে যে নগদান বই, ইংরেজিতে বলা হয় ক্যাশ বুক। নগদান বই হলো যে তুমি যে ব্যাংকে টাকা জমা রাখছো, তোমার ব্যাংকের প্রতি আস্থা আছে ঠিক, কিন্তু এরপরেও তুমি বেশি সতর্কতার জন্য তোমার নিজস্ব একটি বইয়ে তুমি ব্যাংকে টাকা জমা রাখলো সেটাও লিখে রাখবে, আবার ব্যাংক হতে টাকা উত্তোলন করলে সেটাও তুমি সেখানে লিখে রাখবে। অর্থাৎ নগদান বই এমন এক ধরনের বই যেখানে ব্যাংকে টাকা গ্রাহকরা নিজস্ব উদ্যোগে ব্যাংকে টাকা লেনদেনের হিসাবগুলো লিখে রাখে, সেটাকে বলা হয় নগদান বই প্রিয় বা নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে পাস বই। পাস বই কি? পাস বই হচ্ছে তুমি গ্রাহক হিসেবে যখন ব্যাংকের হিসাব নিকাশ লিখে রাখো, ব্যাংকও তোমার হিসাবটা তোমার নিজস্ব একটি খাতায় বা বইয়ে লিখে রাখে। অর্থাৎ যেই ব্যাংকের বইয়ে তোমার হিসাবগুলো লিখে রাখা হয় সেই হিসাবে যেই টাকার পরিমাণ থাকে সেইটাকে বলা হয় পাস বইয়ের হিসাব বা পাস বই। যেই বইয়ে তোমার হিসাব ব্যাংক রাখে সেই বইকে বলা হয় পাস বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত এই যে ব্যাংক সমন্বয় বিবরণীতে তুমি গ্রাহক হিসেবে যেই হিসাব রাখছো, আবার ব্যাংক তার বইয়ে তোমার হিসাবে হিসাব রাখছে, এই যে এই দুই বইয়ের ভিতরে অনেক সময় গরমিল দেখা দেয়। আমি আবার বলি, এই নগদান বই এবং পাস বইয়ের ভিতরে গরমিল দেখা দেয়। সেই গরমিলগুলো মূলত সমাধানের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই মূলত বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। আমি আবার বলি, ব্যাংকের গ্রাহকের নগদান বই এবং ব্যাংকের পাস বইয়ের ভিতরে লেনদেনের ফলে বিভিন্ন ধরনের গরমিল, বিভিন্ন ধরনের আর্থিক গরমিল দেখা দেয়। সেই গরমিলগুলো যে বিবরণীর মাধ্যমে সমাধান করা হয় তাকে বলা হয়
ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এসো যে ব্যাংক সুদ বা ব্যাংকের মুনাফা কি। ব্যাংকে যে তুমি টাকা জমা রাখছো বিভিন্ন হিসাবে, এর বিনিময়ে ব্যাংক তোমাকে যে সুবিধাটা দিয়ে থাকে তা হচ্ছে মুনাফা বা সুদের সুবিধা। এই সুবিধাটা মূলত তোমার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটি অনুপাতে বা পার্সেন্টেজে তোমাকে এই মুনাফা বা সুদের সুবিধা দিয়ে থাকে। এরপরে রয়েছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ কি? ব্যাংক চার্জ হলো যে ব্যাংক যে তোমার এই যে বিভিন্ন ধরনের লেনদেন করে দিচ্ছে, এমনি করে দিবে না, এর বিনিময়ে তোমার কাছ থেকে তারা একটি সুবিধা গ্রহণ করবে এবং টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্ট হতে কেটে নিবে, যাকে বলা হয় ব্যাংক চার্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে এসো চেক প্রত্যাখ্যান বা এনএসএফ। চেক প্রত্যাখ্যান হলো যে ব্যাংক আইন অনুযায়ী যখন কোনো গ্রাহক ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য চেক লিখে পাঠায়, যদি তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে কিংবা যে তোমাকে চেক দিয়েছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ যদি টাকা না থাকে বা তোমাকে যদি ভুয়া চেক দিয়ে থাকে, তাহলে এই চেকটি মূলত ব্যাংক ফেরত পাঠায়, যাকে চেক প্রত্যাখ্যান বা ব্যাংকিং ভাষায় বলা হয় এনএসএফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো দেনাদার বা প্রাপ্য হিসাব কি। দেনাদার বা প্রাপ্য হিসাব কি এটা আমরা আগেই জেনেছি, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রি করলে যেই হিসাব তৈরি হয় তাকে দেনাদার বা প্রাপ্য হিসাব হয়ে থাকে। পূর্বে বলেছিলাম যে ব্যাংক তোমার প্রাপ্য হিসাবে টাকা আদায় করতে পারে, এই জন্য এটা এখানে প্রয়োজন। এরপরে রয়েছে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হলো শর্ত সাপেক্ষে যখন কারো কাছ থেকে টাকা পাওয়া যায়, তখন এই ধরনের পাওনা টাকাকে বলা হয় তোমার প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। এইটাও মূলত ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়ে থাকে, তো এই জন্য এটা এখানে প্রয়োজন। এরপরে রয়েছে দেখো পাওনাদার বা প্রদেয় হিসাব। পাওনাদার বা প্রদেয় হিসাব হলো এমন এক ধরনের হিসাব, যখন তুমি বাকিতে কারো কাছ থেকে পণ্য ক্রয় করবে তখন এই পাওনাদার বা প্রদেয় হিসাবের জন্ম হয়ে থাকে। তো মূলত বলেছিলাম যে ব্যাংকও তোমার পক্ষ হয়ে এই পাওনাদারের টাকা পরিশোধ করে দিতে পারে বা প্রদেয় হিসেবে টাকা পরিশোধ করে দিতে পারে, এই জন্য এটা এখানে প্রয়োজন। এরপরে রয়েছে প্রদেয় নোট বা প্রদেয় বিল। এইরকম প্রাপ্য নোট বা প্রাপ্য বিলেরই মতো একটি বিষয়, যা শর্ত সাপেক্ষে অন্য ব্যক্তিরা তোমার কাছ হতে টাকা পেয়ে থাকে, এইটাকে বলা হয় প্রদেয় নোট বা প্রদেয় বিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম, ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংকের বিষয়ে এই জিনিসগুলো সবার জানা প্রয়োজন। আশা করি তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই বুঝবে। এই প্রত্যাশা রেখে এর পরবর্তী ক্লাসে আমি সরাসরি ব্যাংক সমন্বয় বিবরণী তুমি কিভাবে করবে সেই বিষয়গুলো উপস্থাপন করব। এই বিষয়গুলো যদি তোমাদের আগেই জানা থাকে তাহলে সেই অঙ্কগুলো তুমি সহজেই বুঝতে পারবে। আশা করি সেই ক্লাসগুলো এই বিষয়গুলো জানবে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।